এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে বোরের পরমাণু মডেল অনুসারে আমরা এনতম কক্ষপথ বা এনতম অরবিটের ব্যাসার্ধ নির্ণয় করব। তো এই ব্যাসার্ধটা নির্ণয় করার জন্য তোমাদেরকে একটু দেখাই যে পরমাণুর ব্যাসার্ধ বলতে আসলে কী বুঝি। সেটা হচ্ছে নিউক্লিয়াস থেকে পরমাণুর ইলেকট্রনটা যখন ঘুরঘুর করতে থাকে একটা কক্ষপথ ধরে, ওই কক্ষপথের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস বা কক্ষপথের ব্যাসার্ধ। এখন এই ব্যাসার্ধটা নির্ণয় করার জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে, যেটা তোমরা অলরেডি কিন্তু জেনেছো। কী জেনেছো? আমরা মোটামুটি কতগুলো জিনিস এখানে লিখবো। তার মধ্যে প্রথমটা হচ্ছে কি, আমাদের পরমাণুর একদম কেন্দ্রে থাকে হচ্ছে কি নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসটা কিন্তু পজিটিভ চার্জযুক্ত বা তার মধ্যে প্রোটনের উপস্থিতি আছে। তো এই পজিটিভ কেন্দ্র থেকে আমাদের একদম যেই কক্ষপথ আছে তার দূরত্বটা হচ্ছে আর, এবং আরই হচ্ছে কি আমাদের ব্যাসার্ধের পরিমাণ। এবং আর দূরত্বে যখন একটা ইলেকট্রন ঘুরতে থাকবে তখন ইলেকট্রনের মধ্যে কিন্তু দুই ধরনের জিনিস কাজ করবে। একটা হচ্ছে কি, ইলেকট্রন নিজে হচ্ছে নেগেটিভ, তাই সে কেন্দ্রে থাকা এই পজিটিভ প্রোটনকে আকর্ষণ করবে। আবার ইলেকট্রন যখন ঘুরতে থাকবে তখন সে কিন্তু বাইরের দিকে একটা কেন্দ্র বিমুখী বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স অনুভব করবে। তাহলে এই দুটো মানে যেই বলের কথা বললাম, এদের সূত্রগুলো কিন্তু আমরা মোটামুটি লিখতে পারি, তাই না? আবার আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা বোরের দ্বিতীয় যেই পরমাণুবাদ ছিল, দ্যাট মিনস দ্বিতীয় যেই থিওরেমটা ছিল, সেটা অনুসারে আমরা ইলেকট্রনিক কৌণিক ভরবেগ কিন্তু জেনেছি, যার মান ছিল কি mvr = nh/2π, যেখানে আমাদের n হচ্ছে কক্ষপথের সংখ্যা আর mvr হচ্ছে টোটালটাই কৌণিক ভরবেগের মান, h হচ্ছে কি প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। তো আমরা এখন ওই দুটো ফোর্স নিয়ে কাজ করব। একটা হচ্ছে ইলেকট্রনটা যখন ঘুরতে থাকবে তখন সে বাইরের দিকে একটা বল অনুভব করবে, বা যেটাকে বলা হয় কেন্দ্র বিমুখী বল। তো এই কেন্দ্র বিমুখী বলের মানটা কি হবে আমরা সবাই জানি, এটার মান হচ্ছে mv²/r, যেখানে m হচ্ছে ইলেকট্রনের ভর, v হচ্ছে ইলেকট্রনের রৈখিক বেগ। খেয়াল করো, ইলেকট্রনটা যদি এদিক বরাবর ঘোরে বা ঘড়ির কাঁটার বিপরীতে যদি ঘুরে, তাহলে তার রৈখিক বেগটা হবে একদম কক্ষপথের সাথে স্পর্শক বরাবর, যেটা আমাদের এখানে কাজ করবে। আর এখানে আর তো হচ্ছে ব্যাসার্ধ, আর বাকি তো কিছু নেই। তো mv² হচ্ছে আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স বা অ্যাপোপসি বা কেন্দ্র বিমুখী বল, অর্থাৎ ইলেকট্রনটা চাচ্ছে বাইরে ছুটে চলে যেতে আমাদের এই কক্ষপথটাকে ছেড়ে, ওই বলটা হচ্ছে আমাদের এফসি। আর আমি যদি বলি আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমার কেন্দ্রের মধ্যে প্রোটন সংখ্যা হচ্ছে জেড সংখ্যক, প্রত্যেকটা প্রোটনের চার্জ হচ্ছে ই করে বা আধান হচ্ছে ই করে, তাহলে আমাদের কেন্দ্রে টোটাল যে চার্জটা থাকবে বা আধানটা থাকবে সেটা হবে Z × E, আর ই হচ্ছে কি ইলেকট্রনের চার্জও নির্দেশ করে। তাহলে আমি যদি এখানে স্থির তড়িৎ বল লিখতে চাই, তাহলে সেটা হবে F(E) বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স = কুলম্ব সূত্র অনুসারে K × দুটো আধানের গুণফল। তাহলে ইলেকট্রনের আধান হচ্ছে ই, ওর সাথে আমি গুণ করব কেন্দ্রে থাকা যে নিউক্লিয়াসটা আছে সেটার আধান। আর নিউক্লিয়াসের মধ্যে যেহেতু আমাদের প্রোটন সংখ্যা হচ্ছে জেড সংখ্যক আর একটা প্রোটনের চার্জ হচ্ছে ই করে, তার মানে আমাদের নিউক্লিয়াস বা কেন্দ্রের টোটাল যে চার্জ সেটা হবে Z × E, এবং এটা আমরা কিন্তু অলরেডি বের করেছি এভাবে, তাই না? আর দূরত্বটা হচ্ছে কি, দূরত্বটা ধরো ইলেকট্রনটা একদম আর ব্যাসার্ধ বরাবর দূরত্বে আছে, তার মানে দূরত্বের বর্গ হবে কি আমাদের এখানে। এবং এই দুটোকে আমরা কিন্তু সলভ করতে পারি, তাই না? সলভ করেছিলাম আমরা, সলভ করে কি বলেছিলাম আমরা, এখানে যদি একটু দেখি, আমরা সলভ করে পেয়েছিলাম হচ্ছে mv²/r = এখানে ছিল k দুইটাই গুণ করলে হবে E²/Z/r²। তো এখান থেকে আমরা একটা ভালো জিনিস পেয়েছিলাম, সেটা হচ্ছে mv²/r আমাদের এখানে আছে 8, তো মনে হয় এখানে উঠে যাবে। আর কি উঠে যাবে? হ্যাঁ, 8টা হচ্ছে উঠে যাবে, শুধুমাত্র mv² থাকবে এখানে। তো mv² = k × E²/Z/ একটা আর কাটা গেলে এখানে একটা আরই থাকবে। ফাইনালি তুমি চাইলে এখানে 8টাকে এখানে নিয়ে আসতে পারো, দ্যাট মিনস mv²/r আমাদের এখানে হবে k E²/Z/1। তো 1টা আমরা এখানে আর দিলাম না, আমরা এখানে রাখবো কি k E²/Z। তাহলে দেখো, এখানে আমরা একটা সমীকরণ পেয়েছি আর এখানে আমরা আরেকটা সমীকরণ পেয়েছি। আমাদের টার্গেট হচ্ছে কি, আমরা কক্ষপথের ব্যাসার্ধ বা আরকে বের করব। তাহলে আরকে বের করার জন্য আমরা এখানে কিছু কাহিনী করলাম, দ্যাট মিনস দুইটা সমীকরণ তৈরি করলাম। এখন যেটা করতে পারি সেটা হচ্ছে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ ভাগ করতে পারি। অর্থাৎ আমি যদি একটা দারুণ কাজ করি, সেটা হচ্ছে 1 নম্বর সমীকরণটাকে আমরা ইচ্ছে করলে বর্গ করতে পারি, দ্যাট মিনস এই সমীকরণটাকে আমরা বর্গ করতে পারি। সেটাকে বর্গ করে আমি যদি 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি, তাহলে একটা দারুণ জিনিস পাওয়া যাবে। তাহলে 1 নম্বরটাকে যদি তুমি বর্গ করো, তাহলে তুমি এখানে পাবে mv(r) এই টোটালটার স্কয়ার, এটাকে তুমি ভাগ করবো কি দিয়ে? 2 নম্বর সমীকরণ দিয়ে। তার মানে 2 নম্বর সমীকরণের এক পাশে ছিল কি mv²r। তো যেহেতু আমাদের এখানে
ভি স্কোয়ার ছিল এখানে, দ্যাট মিনস এম ভি স্কোয়ার আর ছিল, এই জন্য আমি 1 নং সমীকরণটাকে বর্গ করেছি। তাহলে 1 নং সমীকরণের যে বামপক্ষ সেটাকে আমি ভাগ করেছি 2 নং সমীকরণের বামপক্ষ দিয়ে। এটা ইজ ইকুয়াল টু কী হবে, 1 নং সমীকরণের ডান পক্ষ এখন কী হয়ে যাবে, এন এইচ ডিভাইডেড বাই 2 পাই হয়ে যাবে। এবং এই টোটালটাকে আমরা এখন বর্গ করছি, যেহেতু আমরা 1 নংকে বর্গ করেই কিন্তু 2 নংয়ের সাথে ভাগ করছি। আর নিচে এটা যা আছে তাই থাকবে, দ্যাট মিনস 2 নম্বর সমীকরণ ইকুয়েশনের ডান সাইডে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এখানে থাকবে। তবে তাই যদি হয় তাহলে আমরা এটাকে একটু ভেঙে দেখি কি হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এম স্কোয়ার ভি স্কোয়ার ইন্টু আর স্কোয়ার হবে, নিচে হচ্ছে এম ভি স্কোয়ার ইন্টু আর, আর আমাদের এই পাশটা যেটা থাকবে সেটা হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার থাকবে, আর নিচে থাকবে হচ্ছে 4 পাই স্কোয়ার, আমি সরাসরি করে দিলাম, আর নিচে এক্সট্রা থাকবে হচ্ছে কে ইউ স্কোয়ার ইন্টু জেড। তো এখন দেখো তো আমাদের এখানে কিছু জিনিস কাটাকাটি কিন্তু যায়, এবং আমি যদি কাটাকাটি করি তাহলে আমি দেখতে পাচ্ছি এম স্কোয়ার এম কাটা গেলে একটা এম থাকে, ভি স্কোয়ার টোটালটাই কাটা যায়, আর এবং আর স্কোয়ার কাটা গেলে একটা আর থাকে। আর এখানে আপাতত কোনো কিছু কিন্তু কাটা যাচ্ছে না, তো এখানে যা আছে তাই থাকুক আমাদের ডান পক্ষ। তবে তাই যদি হয় আমরা পরের লাইনটা লিখতে পারি কি, আমাদের এখানে শুধুমাত্র দুটো জিনিস বেঁচে আছে, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে আর, আর তেমন কেউ বেঁচে নেই এখানে। আর ওই পাশে হচ্ছে অনেক কিছু বেঁচে আছে, এন স্কোয়ার এস স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 4 পাই স্কোয়ার ইন্টু কে ইউ স্কোয়ার ইন্টু জেড। তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে শুধুমাত্র আরকে বের করতে পারি বুদ্ধিমানের মতো। তাহলে আর এর মানটা কী হবে, এন স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার, আর এমটা হচ্ছে নিচে গুণ হয়ে যাবে, তার মানে 4 পাই স্কোয়ার কে ইউ স্কোয়ার ইন্টু জেড ইন্টু এম হয়ে যাবে। এখন এখানে খেয়াল করে দেখো, আমাদের কুলম্বের সূত্র অনুসারে কে এটা কিন্তু একটা কুলম্বের কনস্ট্যান্ট ছিল বা কুলম্বের ধ্রুবক ছিল, এবং এই ধ্রুবকের কিন্তু একটা মান ছিল। তোমরা যদি ফিজিক্স থেকে এটা মনে করে দেখো তাহলে এই ধ্রুবকের মান কেমন ছিল, এন স্কোয়ার যা আছে তাই হবে, অর্থাৎ এন স্কোয়ার এস স্কোয়ার, কোনো চেঞ্জ হবে না। নিচে এখানে 4 পাই স্কোয়ার থাকছে, এবং কুলম্বের ধ্রুবক কে এর একটা মান ছিল কি 1 ডিভাইড বাই 4 পাই অ্যাপসাইন নট, যেখানে অ্যাপসাইন নট হচ্ছে কি শূন্য স্থানের ভেদনযোগ্যতা, বা বলা যায় এটাকে ইংলিশে পারমিউবিলিটি। হ্যাঁ, তারপরে আমরা এখানে কেটাকে দিব, তারপর ইউ স্কোয়ার, তারপর জেড ইন্টু এমটাকে দিব। তাহলে এখানে কিন্তু এই নিচের 4 পাই এই দুটো জিনিস কাটা যায়, 4-এর সাথে 4 কাটা যাবে, আবার পাই স্কোয়ারের সাথে পাই কাটা গিয়ে একটা মাত্র পাই বেঁচে থাকবে, আর তেমন কোনো পরিবর্তন হবে না। আর এখানে যে অ্যাপসাইন নট ছিল এটা ভাগ হিসেবে আছে, তার মানে এটা উল্টে গিয়ে উপরে গিয়ে বসবে। তো ফাইনালি আমরা যে ইকুয়েশনটা পাবো, এটা আমি একটু ভিন্ন কালারে লিখি। আমরা এখানে আর এর যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু, উপরে থাকবে হচ্ছে এন স্কোয়ার, তারপর থাকবে হচ্ছে এস স্কোয়ার, নিচ থেকে অ্যাপসাইন নটটা চলে যাবে, আর এখানে উপরে থাকবে হচ্ছে আগে থেকে কত কে ইউ স্কোয়ার জেড এম ইন্টু এক্সট্রা একটা পাই থাকবে। আচ্ছা, এখানে তো কে তো থাকবে না, তাই না, কে তো উঠে যাবে, এই জায়গার থেকে আমাদের কে উঠে যাবে, যেহেতু আমরা এই কেটাকে ভেঙে 1/4 পাই অ্যাপসাইন নট করেছি, তার মানে কে এর কোনো এখানে অস্তিত্ব থাকবে না। তো আমাদের এখানে ইউ স্কোয়ার এসেছে, তারপর হচ্ছে জেড এসেছে, তারপর এম এসেছে, তারপর পাই এসেছে একদম নিচে, আর উপরে এসেছে এন স্কোয়ার এস স্কোয়ার ইন্টু অ্যাপসাইন নট। তো এটা আসলে আমাদের একদম মাইন্ড ব্লোয়িং একটা ফর্মুলা। যদি তুমি কোনো একটা পরমাণুর কেন্দ্র থেকে বা নিউক্লিয়াস থেকে ওই পরমাণুর মধ্যে থাকা কোনো একটা ইলেকট্রনের দূরত্ব বা কক্ষপথের ব্যাসার্ধ যদি বের করতে চাও অ্যাকর্ডিং টু বোরের পরমাণু মডেল। এবার আমরা আরও কিছু হিসাব দেখি। আমরা যে আর এর মানটা পেলাম এই মানটাকে আমরা পরবর্তী পেজে একটু লিখে ফেলি। তাহলে আমরা একটা নতুন স্লাইড নিচ্ছি। আমরা এই স্লাইডে আগের মতোই অ্যাটমিক রেডিয়াস দেখতে পাচ্ছি, এবং আমরা এই ক্ষেত্রে কিন্তু আর এর একটা মান পেয়েছি। আর ছিল কি আমাদের নিউক্লিয়াস বা কেন্দ্র থেকে যেই ইলেকট্রনটা ছিল তার মধ্যবর্তী দূরত্ব। তাহলে আর এর মানটা আমরা কত পেয়েছিলাম, আর এর মানটা পেয়েছিলাম অনেকটা এরকম। তোমরা যদি মনে করে দেখো এন স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার ইন্টু অ্যাপসাইন নট হচ্ছে আমাদের পারমিবিলিটি বা ভেদনযোগ্যতা, এবং নিচে আমরা পেয়েছিলাম এরকম পাই এম জেড ইন্টু ইউ স্কোয়ার, মানে একটু অদল বদল হয়েছে আর কি, বাট এক্সাক্ট এই জিনিসটাই পেয়েছি। এখন দেখো তো এখানে কে কনস্ট্যান্ট বা ধ্রুবক। এখানে আমরা দেখতে পাচ্ছি এন যেটা সেটা কিন্তু পরিবর্তন হতে পারে। পরমাণু কক্ষপথের যেই শেল বা এনার্জি স্তর বা শক্তি স্তর সেটা 1 2 3 4 হতে পারে, তার মানে এন ধ্রুবক না। এইচ যেটা এটা হচ্ছে ধ্রুবক, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের ধ্রুবক, যেটার মান অল টাইম সেম থাকে। তারপরে অ্যাপসাইন নট সেটা হচ্ছে শূন্য মাধ্যমে কোনো একটা কি বলবো যে ভেদনযোগ্যতার মান। তাহলে শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতার মান হচ্ছে কনস্ট্যান্ট থাকে, তার মানে এটাও পরিবর্তন হবে না। পাইয়ের মান সারা জীবনে 3.14159678 9 এরকম একটা মান থাকে, তার মানে এটাও কি কনস্ট্যান্ট বা ধ্রুবক।
তারপর এখানে m যেটা দেখতে পাচ্ছি ইলেকট্রনের ভর, এটাও কিন্তু সারা জীবন সেম থাকে। তুমি ইলেকট্রনের ভর চাইলেও বাড়াতে পারবে না বা কমাতে পারবে না। বাট একটা ক্ষেত্রে তুমি ইলেকট্রনের ভর বাড়াতে পারবে যদি তুমি ইলেকট্রনটাকে একটা নির্দিষ্ট বেগে গতিশীল করো, যেটা আমরা অলরেডি দেখেছি। জেড যেটা, সেটা হচ্ছে পরমাণুর মধ্যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা। তো এই প্রোটন সংখ্যা কিন্তু আমরা বাড়াতে পারি, কমাতে পারি। যেমন হাইড্রোজেনের জন্য প্রোটন হচ্ছে একটা, তারপর হচ্ছে হিলিয়ামের জন্য প্রোটন হচ্ছে দুটা। তার মানে জেডটা আমাদের বাড়বে বা কমবে। এনও কি বাড়বে বা কমবে। ই যেটা ইলেকট্রনের চার্জ, সেটা সারা জীবন একই থাকে, -1.6 × 10⁻19 কুলম। তার মানে এখানে ইটা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট মান। তো এতগুলো কনস্ট্যান্টকে আমি যদি একত্রিত করি তাহলে আমি শুধুমাত্র দুটো জিনিসকে পাবো, একটা হচ্ছে n² আর একটা হচ্ছে জেড। এরা কনস্ট্যান্ট না। যদি কনস্ট্যান্ট না হয় তাহলে আমি পরবর্তী লাইনে লিখতে পারি আর সমানুপাতিক n² / হচ্ছে জেড। তাহলে এটা একটা বিখ্যাত রিলেশনশিপ আমাদের পরমাণু কক্ষপথের যে ব্যাসার্ধ আছে সেটার সাথে আমাদের যে প্রোটন সংখ্যা আছে সেটা, এবং একই সাথে কক্ষপথের যে সংখ্যাটা আছে সেটা। এখন এখানে দেখো তো, আমরা এই লাইনটা আবার একটু ভিন্নভাবেও লিখতে পারি। দ্যাট মিনস আমরা এখানে ধ্রুবকগুলোকে আলাদা করতে পারি। πm(e²) এই টোটালটাকে আমি যদি আলাদা করি তাহলে আমাদের এখানে থাকছে কি n² / z, এটা আলাদা থাকছে। তাই যদি থাকে তাহলে আমাদের এই জিনিসটার একটা সুন্দর মান আছে, এবং এটাকে আমরা কিন্তু পরবর্তীতে সমানুপাতিক ধ্রুবক হিসেবে এখানে লিখেছি। বাট এটার মানটাকে বলা হচ্ছে a0, এবং এই a0টাকে লেখার পর n² / z এরকম একটা ফর্মুলা বা সূত্র বানানো হয়। a0-এর একটা দারুণ মান আছে, তোমরা যদি সবগুলো হিসাব করো তাহলে তোমরা a0-এর একটা মান পাবে 0.53। তাহলে এটা হবে 0.53 × n² / হচ্ছে z। তাহলে এটা কিসের মান? এটা হচ্ছে আমাদের কোনো একটা পরমাণুর জন্য যে ব্যাসার্ধটা আছে সেই ব্যাসার্ধের মান। এখন আরেকটা বিষয় তোমাদেরকে দেখাই। আমরা এই সম্পর্কটা দেখেছি, তাই না, আর সমানুপাতিক n² / z। কারণ এখানে 0.53টা হচ্ছে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, সেজন্য আমরা এখানে সমানুপাতিক ধ্রুবক দিতে পারি। এখন আমরা আরের দুটো সম্পর্ক পাই। আর সমানুপাতিক n², এটা একটা সম্পর্ক। আবার আর সমানুপাতিক 1/z, এটা একটা সম্পর্ক। যেটা হচ্ছে কি পরমাণু কেন্দ্রে যে কয়টা আমাদের প্রোটন আছে সেই প্রোটনের সংখ্যা। এখন মজার বিষয় হচ্ছে, যদি তুমি একই পরমাণু নিয়ে কাজ করো বা একই অ্যাটম নিয়ে যদি কাজ করো তাহলে তোমাকে এই সম্পর্কটা মেনটেন করতে হবে। তার মানে এটা হচ্ছে তোমার সেম পরমাণু বা সেম অ্যাটমের জন্য কাজ করবে। কিন্তু তুমি যদি একই অরবিট বা একই কক্ষপথের জন্য কোনো একটা সূত্র নিয়ে কাজ করতে চাও তখন তোমাকে এই সূত্রটা ইউজ করতে হবে। তার মানে একই কক্ষপথ না লিখে আমি এখানে অরবিট লিখি, তাহলে একই অরবিট বা কক্ষপথের জন্য যদি ম্যাথ করতে হয় তাহলে আমাদের আরের সম্পর্কটা এমন হতে হবে। আর যদি একই পরমাণু নিয়ে তুমি কাজ করতে চাও তাহলে আমাদের আরের সম্পর্কটা এরকম বানিয়ে তারপরে ম্যাথ সলভ করতে হবে। এখন আমি যদি একটা পরমাণু না নিয়ে দুইটা পরমাণু নিয়ে কাজ করি, তার মানে দুইটা পরমাণুর জন্য আমরা অবশ্যই দুইটা অনুপাত পেতে পারি। কীরকম অনুপাত পেতে পারি? ধরো প্রথম পরমাণুর জন্য ব্যাসার্ধ হচ্ছে r1, দ্বিতীয় পরমাণুর জন্য ধরো কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে r2। তার মানে r1-এর মান কী ছিল? r1-এর মান ছিল হচ্ছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মান না ছিল না, এটা হচ্ছে আমি যদি r1 সমানুপাতিক করি তাহলে সেটা ছিল n² / z, এবং এখানে অবশ্যই দুইটা মান আলাদা হবে। দ্যাট মিনস n1² / z1 হবে। আবার আমি যদি দ্বিতীয় একটা পরমাণুর কথা বলি তার জন্য আমাদের কক্ষপথের ব্যাসার্ধ হবে n2² / z2। তবে তাই যদি হয় তাহলে আমরা এই দুটোকে কিন্তু ভাগ করতে পারি। তাহলে এটা হচ্ছে 1 নং ইকুয়েশন আর এটা হচ্ছে আমাদের 2 নং ইকুয়েশন। আমরা যদি দুটো ইকুয়েশন ভাগ করি এখান থেকে কি পাবো? সমানুপাতিকটা সমান হয়ে যাবে, আর আমরা পাবো r1/r2 এখানে পাবো হচ্ছে n1² / n2² ইন্টু আমাদের বাকিটা উল্টে যাবে z2/ z1 হবে। তার মানে এটা হচ্ছে কি আমাদের একটা সম্পর্ক যেটা থেকে মাঝে মাঝে ম্যাথমেটিক্যাল প্রবলেম এসে থাকে। আবার এই সম্পর্কের মধ্যে একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে কি, এখানে আবার দুটো কন্ডিশন আছে। আমি যদি একটা কন্ডিশন লিখি এ দিয়ে, মানে এই সূত্রটার জন্য, এই টোটাল সূত্রের জন্য একটা কন্ডিশন হচ্ছে কি, দুটো পরমাণুর মধ্যে মাঝে মাঝে এমনও ঘটতে পারে যে তাদের কেন্দ্রের প্রোটন সংখ্যা সেম হয়ে যেতে পারে। দ্যাট মিনস z1 এবং z2 এর সংখ্যা সেম হয়ে যেতে পারে। তখন কি হবে? তখন আমাদের সিম্পলি z1 এবং z2-র যেই অনুপাতটা আছে বা ভাগফলটা আছে সেটা 1 হয়ে যাবে। আর সেটা যদি 1 হয় তাহলে আমাদের r1/r2 n1² / n2² হিসেবে কাজ করবে। এটা একটা ফর্মুলা। দ্বিতীয় কেস হচ্ছে কি, কখনো কখনো দুটো পরমাণুর ক্ষেত্রে আমাদের যে অরবিট সংখ্যা আছে বা কক্ষপথের সংখ্যা আছে সেটা সেম হতে পারে। অর্থাৎ তুমি চাচ্ছ কি যে সোডিয়ামের তৃতীয় কক্ষপথ এবং পটাশিয়ামের তৃতীয় কক্ষপথের ইলেকট্রন নিয়ে কাজ করতে, তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই n1 এবং n2 এর মানটা সমান হবে। তাই যদি হয় তাহলে
এতটুকু পার্টের মান কী হবে, অবশ্যই 1 হয়ে যাবে যেহেতু তারা সমান। তো তখন আমাদের ফর্মুলা কী দাঁড়াবে, R1 ডিভাইড বাই R2 ইজ ইকুয়াল টু Z2 ডিভাইড বাই হচ্ছে Z1। এবার আমরা আরেকটা কেস দেখি, সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে একটা সুন্দর সূত্র বের করেছিলাম যে R ইজ ইকুয়াল টু 0.53 ইন্টু N স্কোয়ার ডিভাইড বাই Z, এবং এটা কিন্তু কয়েকটা ক্ষেত্রে কাজ করতে পারে। কী কী ক্ষেত্রে কাজ করতে পারে সেটা হচ্ছে, আমি যদি হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন অ্যাটমের কথা বলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এর মানটা একটু ভিন্ন আসবে। কেননা তোমরা জানো হাইড্রোজেনের মধ্যে কী থাকে, হাইড্রোজেনের মধ্যে কেবল একটা প্রোটন এবং একটা ইলেকট্রন থাকে। তবে যদি হাইড্রোজেন পরমাণুর জন্য তার কক্ষপথের ব্যাসার্ধ বের করতে চাই, তাহলে আর মানটা হবে কি 0.53 ইন্টু, খেয়াল করে দেখো হাইড্রোজেনের কক্ষপথ আসলে কয়টা। কক্ষপথের কথা বাদ দিয়ে আমি যদি বলি প্রোটন সংখ্যা কয়টা, তখন তুমি দেখবে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কিন্তু একটাই থাকে, এবং একই সাথে হাইড্রোজেনের জন্য কক্ষপথ কয়টা থাকে, একটা থাকে। তার মানে হাইড্রোজেনের জন্য N এর মান হচ্ছে 1 এবং Z এর মান হচ্ছে কি 1। তখন আমি যা পাবো সেটা হচ্ছে 0.53 পাবো। এবং এই যে এখানে 0.53টা বের করা হয়েছে, এই টোটাল ডুবকটাকে হিসাব করে এই যে বের করাটা হলো, এই বের করাটার একটা ইউনিট আছে, যে ইউনিটটাকে বলা হয় অ্যামস্ট্রং। তার মানে অ্যামস্ট্রং তোমরা জানো যে 1 অ্যামস্ট্রং হচ্ছে কি 10 ইনভার্স 10 মিটার। তাহলে আমরা এই ধ্রুবকের জন্য যে এ নটের মানটা বের করলাম, ওর ইউনিটটা হচ্ছে কি অবশ্যই অ্যামস্ট্রং ইউনিটে। তো তখন আমাদের হাইড্রোজেনের জন্য এই টোটাল ইউনিটটা চলে আসবে অ্যামস্ট্রং ইউনিটে। তাহলে হাইড্রোজেনের জন্য আমরা যদি RH লিখি, তাহলে এটাই হচ্ছে হাইড্রোজেনের পরমাণুর কক্ষপথে যে ব্যাসার্ধটা আছে সেটা। এবং হাইড্রোজেনের জন্য যে পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধটা পেলাম, এটা আসলে বোরের রেডিয়াস বা বোরের ব্যাসার্ধ হিসেবে পরিচিত। তার মানে আমরা যখন বোরের ব্যাসার্ধ নিয়ে কাজ করব, তখন অবশ্যই মনে রাখতে হবে এটা হচ্ছে অবশ্যই হাইড্রোজেন পরমাণুর যে ব্যাসার্ধটা আছে সেটা। এখন এই বোরের ব্যাসার্ধ বা হাইড্রোজেন পরমাণুর যে ব্যাসার্ধ RH, এটাকে বেশিরভাগ সময় প্রকাশ করা হয় R0 দ্বারা। এবং R0 দ্বারা যেহেতু তুমি প্রকাশ করছো, R0 এর মান কত আসলে 0.53। তাহলে এই 0.53 যেহেতু R0 এর মান হয়, তার মানে আমরা এই R0 এর মানটা চাইলে বসিয়ে দিতে পারি যে কোনো পরমাণুর জন্য। তাহলে যে কোনো পরমাণুর ক্ষেত্রে আমি যদি সেম সূত্রটা ইউজ করি, ধরো আমি একটু অন্য কালারে লিখছি এবং আমি তোমাকে ঠিক এই সূত্রটা দেখাচ্ছি। ধরো তুমি একটা পরমাণু নিলে, আমি এখানে লিখলাম আমরা একটা পরমাণু নিলাম, ওই পরমাণুটা এমনভাবে নিলাম যাতে তার Z এর মানটা হচ্ছে 1 হয়। দ্যাট মিনস ওই পরমাণুর যেই প্রোটন সংখ্যাটা আছে সেটা যদি 1 হয়, তাহলে আমি বলতে পারি তার ব্যাসার্ধ হবে R ইজ ইকুয়াল টু 0.53, এবং 0.53 কত ছিল, বোরের ব্যাসার্ধ অথবা R0, যেটাকে R0 দ্বারা প্রকাশ করা হতো, R0 ইন্টু হচ্ছে আমাদের N স্কোয়ার। তাই আমাদের এটা হচ্ছে N কক্ষপথ সংখ্যা যুক্ত যে কোনো একটা পরমাণুর জন্য যেই ব্যাসার্ধটা সেটা, আর এটাকে আসলে RN দিয়ে প্রকাশ করা হয়। এবং এখানে আমি তোমাদেরকে আরেকটা ছোট্ট জিনিস ধরিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা কিন্তু এখানে একটা কেস দেখেছো, এ নামক কেস বা এই নাম্বার কেসটা। এই নাম্বার কেসে দেওয়া আছে কি Z1 ইজ ইকুয়াল টু যদি Z2 হয়, তাহলে আমাদের R1 বাই R2 ইজ ইকুয়াল টু N1 স্কোয়ার ডিভাইড বাই N2 স্কোয়ার হবে। এবং এক্ষেত্রে আমি যদি একটু স্পষ্ট করি, তাহলে আমরা স্পষ্ট এখান থেকে পাচ্ছি কি R বা ব্যাসার্ধ সমানুপাতিক N স্কোয়ার। বাট কখন আমাদের Z1 এবং Z2 হবে তোমরা বলতে পারবে? Z1 হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা, Z2 হচ্ছে কি কোনো একটা পরমাণুর কেন্দ্রে থাকা প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা যদি সমান হয়, তাহলে আমি বলতে পারি সেটা আসলে একই পরমাণু হবে বা একই মৌলিক পদার্থ হবে। তার মানে Z1 ইজ ইকুয়াল টু Z2, এটা ইন্ডিকেট করে আমাদের সেম অ্যাটম বা সেম পরমাণুকে। তাহলে তুমি যখন একই অ্যাটম বা একই পরমাণু নিয়ে কাজ করবে, ওই পরমাণুর মধ্যে কিন্তু ভিন্ন ভিন্ন এরকম ব্যাসার্ধ থাকতে পারে, অর্থাৎ ইলেকট্রন ভিন্ন ভিন্ন ব্যাসার্ধযুক্ত মানে কক্ষপথে চলতে পারে। তো সেক্ষেত্রে আমাদের N1 N2 এদের মানও চেঞ্জ হবে, আবার R1 এবং R2 এদের মানও চেঞ্জ হবে। বাট Z1 এবং Z2 চেঞ্জ হবে না, কারণ কেন্দ্রে থাকা প্রোটন সংখ্যা কখনোই চেঞ্জ হয় না। তাহলে এই কেসটা হচ্ছে শুধুমাত্র যখন একই অ্যাটম বা একই পরমাণুর মধ্যে ইলেকট্রন ভিন্ন ভিন্ন কক্ষপথে ঘোরাঘুরি করবে, এবং ওই ভিন্ন ভিন্ন কক্ষপথের জন্য ব্যাসার্ধ হবে কি এই ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ। তারপর যেটা দেখতে পারি সেটা হচ্ছে, তোমরা যেহেতু অলরেডি এখানে একটা সম্পর্ক দেখেছো যে কোনো পরমাণুর জন্য আমাদের ওই পরমাণু কক্ষপথের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আমাদের বোরের কক্ষপথের ব্যাসার্ধ বা হাইড্রোজেন পরমাণু কক্ষপথের ব্যাসার্ধ ইন্টু N স্কয়ার হয়। তাই এটাকে নিয়ে আমরা একটু নতুন জিনিস দেখতে পারি। তো সেটা দেখার জন্য আমি তোমাদেরকে আরও একটা নতুন স্লাইডে নিয়ে আসলাম। এখন দেখো বিষয়টা কীরকম হয়। বিষয়টা কী ছিল, যে কোনো পরমাণুর জন্য আমরা দেখেছিলাম যে আমাদের মানটা ছিল এরকম RN ইজ ইকুয়াল টু R0, যেটা ছিল বোরের ব্যাসার্ধ, ইন্টু হচ্ছে N স্কোয়ার, তাই না? এখন এটা যদি আমি একটু অ্যাপ্লাই করি কোনো একটা
পরমাণুর জন্য, তাহলে আমি ওই পরমাণুর অনেকগুলো কক্ষপথ আঁকি। ধরো এটা হচ্ছে আমাদের সেই পজিটিভ চার্জ, দ্যাট মিন্স আমি এখানেই আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে আমাদের এই পরমাণুর পজিটিভ চার্জ হচ্ছে এখানে, এটা হচ্ছে আমাদের প্রথম কক্ষপথ, তারপরে দ্বিতীয় কক্ষপথ, তারপর তৃতীয় কক্ষপথ, তারপর ধরো চতুর্থ কক্ষপথ, তারপর ধরো পঞ্চম কক্ষপথ। এভাবে আমরা অনেকগুলো কক্ষপথ আঁকলাম। এখন আমাদের ইলেকট্রনের জন্য আমি যদি বলি, ইলেকট্রনটা যদি এই জায়গাটাতে থাকে তাহলে এর ব্যাসার্ধটা হচ্ছে কি অবশ্যই R0 হবে। যদি আমি সেটা হাইড্রোজেন পরমাণুর কথা বলি, তাহলে R0টা হচ্ছে একদম ন্যূনতম দূরত্ব বা ন্যূনতম ব্যাসার্ধ হাইড্রোজেন পরমাণুর জন্য, যেটা ইলেকট্রন এবং প্রোটনের মধ্যকার দূরত্বকে নির্দেশ করে। তাহলে দেখো তো এই R0টা কখন হয়েছে? যখন আমাদের কক্ষপথ বা n এর মানটা 1 হয়েছে। তাহলে আমি বলতে পারি না n এর মান যখন 1 হয় সেই সময়টাতে আমাদের Rn = R0 হয়। আবার আমি যদি n এর মানটা 2 বানিয়ে ফেলি তখন কি হবে? n এর মানটা যদি তুমি 2 বানাও তাহলে তুমি যেই R2 পাবে, ধরো এখানে আমি এটাকে R2 বললাম আর এখানে n এটাকে R1 বললাম, মানে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ আর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, তখন সেটা কি হবে? R0 × 2², মানে এই ফর্মুলা অনুসারে আমরা পাচ্ছি এখানে 4 × R0। তাহলে দেখো তো এই যে 4 × R0 এটা কোথায় যাচ্ছে? এটা হচ্ছে এই যে ইলেকট্রন যখন দ্বিতীয় কক্ষপথে চলে যাবে, দ্যাট মিন্স এখান থেকে এখানে যে দূরত্বটা, আমি যদি দূরত্বটাকে একটু ভিন্ন কালারে দেখাই তাহলে বুঝতে পারবে। নিউক্লিয়াস থেকে এখন এটার যে দূরত্ব, এই দূরত্বটা এখন হয়ে গেছে কত? আমাদের 4 × R0। তাহলে এই দূরত্বটার মান হচ্ছে এখন 4 × R0। তারপরে আমি যদি n এর মানটা একটু বাড়াই তাহলে দেখো কি ঘটে। n এর মান ধরো হচ্ছে আমি 3 করলাম, তখন কি হবে? আমাদের R3 পাবো, বা নিউক্লিয়াস থেকে বা কেন্দ্র থেকে তৃতীয় যে কক্ষপথটা আছে, দ্যাট মিন্স ধরো ইলেকট্রনটা এখন এখানে চলে এসেছে, তো এই কক্ষপথ থেকে নিউক্লিয়াসের দূরত্বটা পাবো। কত পাবো? R0 × n², n² মানে হচ্ছে 3², তার মানে আমি 9 R0 পাবো। তাই যদি পাই তাহলে আমি এখানে দূরত্বটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে অন্য কালি দিয়ে। তাহলে দূরত্বটা হচ্ছে কি আমাদের এই কেন্দ্র থেকে একদম এতটুকু পর্যন্ত দূরত্ব, দ্যাট মিন্স তুমি যদি ইলেকট্রনের দিকে তাক করো কেন্দ্রটা, তাহলে আমি দূরত্বটা অনেকটা এরকমভাবে দেখাতে পারি। দ্যাট মিন্স এখান থেকে এখানের যে দূরত্বটা সেটা হচ্ছে আমাদের 9 × R0। তাহলে বিষয়টা হচ্ছে কি এটা 9 × R0 হবে। এখন আমি আরেকটা জিনিস দেখাই, ফাইনাল আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি যদি n এর মানটা 4 বানিয়ে ফেলি, ধরো n এর মান হচ্ছে আমাদের এখন 4, তখন আমাদের যে ব্যাসার্ধটা পাবো সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে R4 = n তো হবে না, এখানে হবে হচ্ছে R0 ইন্টু হচ্ছে n², দ্যাট মিন্স 4²। তাহলে এটার মানটা কত হবে? 16 R0 হবে। তাহলে আমি যদি বলি কেন্দ্র থেকে একদম ধরো এই হচ্ছে আমাদের আছে n = 1, এটা মুছে ফেলি, এটা এখানে লিখি, ধরো এটা হচ্ছে প্রথম কক্ষপথ। তো এই হচ্ছে আমাদের কেন্দ্র, কেন্দ্র থেকে শুরু করে আমরা 4 নম্বর কক্ষপথে যাব। তার মানে এটা ছিল আমাদের 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4, তাহলে 4 হচ্ছে এই কক্ষপথ। তাহলে এই কক্ষপথ থেকে আমাদের কেন্দ্রের যে দূরত্বটা সেটাই আমরা এইমাত্র বের করলাম, যার মান হচ্ছে 16 R0। তাহলে এখান থেকে এখানে যে দূরত্বটা এটা হচ্ছে আমাদের 16 R0। তো তাই যদি হয় তাহলে আমরা কিন্তু এখন প্রত্যেকটা কক্ষপথের যে ব্যাসার্ধটা পেয়েছি সেই ব্যাসার্ধের মাধ্যমে কক্ষপথের মাঝখানে যে গ্যাপটা আছে বা দূরত্বটা আছে সেই দূরত্বটা কিন্তু বের করতে পারবো। কীভাবে বের করতে পারবো খেয়াল করে দেখো, আমাদের প্রথম কক্ষপথের দূরত্ব ছিল হচ্ছে শুধুমাত্র R0, দ্বিতীয় কক্ষপথের দূরত্ব ছিল 4 R0। তাহলে আমি বলতে পারি না যে, আমরা একটু অন্য কালিতে দেখি, তাহলে আমি বলতে পারি দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ মাইনাস হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ = কত হবে? অবশ্যই 4 R0 মাইনাস হচ্ছে R0 = 3 R0 হবে। তারপরে আমি যদি বলি তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ, দ্যাট মিন্স R3 মাইনাস হচ্ছে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ বা R2, এটা কত হবে? তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ আমরা পেয়েছিলাম 9 R0 মাইনাস দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ পেয়েছিলাম আমরা 4 R0, দ্যাট মিন্স এটা হবে আমাদের কত? 5 R0। একইভাবে আমি যদি বলি চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ মাইনাস তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ চতুর্থটা পেয়েছি আমি 16 R0 মাইনাস হচ্ছে তৃতীয়টা যেটা সেটা পেয়েছি হচ্ছে 9 R0। তাই যদি হয় তাহলে 16 থেকে যদি আমি 9 কাটা দিই তাহলে কত থাকবে? এখানে 7 R0 থাকবে। তাহলে একটা বিষয় ক্লিয়ার যে আমরা যতই দূরত্ব বাড়াচ্ছি কেন্দ্র থেকে ততই কিন্তু ব্যাসার্ধের মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা বাড়ছে। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় এই দুটো কক্ষপথের মাঝখানের দূরত্ব হচ্ছে 3 R0, দ্বিতীয় এবং তৃতীয় এই দুটো কক্ষপথের মাঝখানের দূরত্ব হচ্ছে 5 R0, এবং
তৃতীয় ও চতুর্থ এই দুটো কক্ষপথের মাঝখানে দূরত্ব হচ্ছে কি 7 R0। এখন তোমাকে যদি হুট করে দিয়ে দেয় যে এই জিনিসটা যদি দেয়, আমার কলমটা হয়ে গেল, ওকে আমি কলমটা খুঁজে পেয়েছি। তো তোমাকে যদি দেয় ধরো 27তম কক্ষপথের ব্যাসার্ধ মাইনাস 26তম কক্ষপথের ব্যাসার্ধ, এটা কত হবে? তুমি কি বের করতে পারবে? অবশ্যই পারবে না। তার মানে এখানে একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে কি, তুমি দেখতে পাচ্ছ যখন আমি দ্বিতীয় ব্যাসার্ধ থেকে প্রথম ব্যাসার্ধ বাদ দিচ্ছি তখন আমি পাচ্ছি কত? 3 R0। তাহলে দেখো তো, দ্বিতীয় ব্যাসার্ধের 2, প্রথম ব্যাসার্ধের 1, এদেরকে যোগ করলে কিন্তু 3 হয়। আবার তৃতীয় ব্যাসার্ধের 3, দ্বিতীয় ব্যাসার্ধের 2, এই দুটোকে যোগ করলে কিন্তু 5 হয়। চতুর্থ ব্যাসার্ধের 4, তৃতীয় ব্যাসার্ধের 3, 4 আর 3 যোগ করলে কিন্তু আমাদের এখানে 7 হয়। তার মানে আমি বলতে পারি যদি এখানে আমি n⁻r মানে r⁻n, এটা r⁻n না, তো ধরো হচ্ছে n-তম কক্ষপথ, এটার থেকে আমি যদি বিয়োগ করি n-1তম কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে আমি এমন একটা সংখ্যা পাচ্ছি R0-এর সাথে, যেটা হচ্ছে কি n এবং n-1-এর যোগফল হিসেবে। তাহলে তুমি যদি যোগটা করো তাহলে কত হবে? n প্লাস হচ্ছে n-1, এই যোগফলটার সাথে আমরা R0 যদি গুণ করি তাহলে কিন্তু এই সিকোয়েন্সটা মিলবে। তাহলে আলটিমেটলি এটা আসছে কত? 2n প্লাস হচ্ছে 1 ইন্টু আমাদের R0। তাহলে তুমি যখন n-তম কক্ষপথের ব্যাসার্ধ থেকে তার নিচের যে কক্ষপথটা আছে, দ্যাট মিনস n-তম 1 মানে n-1, এই কক্ষপথের ব্যাসার্ধকে বিয়োগ করো, তাহলে তোমার অ্যান্সারটা আসবে কি 2n + 1 ইন্টু R0। তার মানে এখানে 27 এবং 26 আছে, তাহলে তুমি 27 এবং 26 এ দুটোকে যোগ করো, যোগ করলে কত হবে? 27 দুগুণ হচ্ছে 54, আর এখানে এক বাদ দিলে হবে 53, তার মানে এখানে থাকবে 53 ইন্টু R0। তার মানে এইভাবে খুব সহজে আমরা এই সিকোয়েন্সটা মেনটেন করে আমরা যে কোনো পাশাপাশি দুইটা কক্ষপথের ব্যাসার্ধের পার্থক্যকে বের করতে পারি। আর এখানে R0টা অবশ্যই কিন্তু আমাদের অ্যামস্ট্রং এককে হবে, এবং এটা হচ্ছে হাইড্রোজেনের কক্ষপথের ব্যাসার্ধ বা বোর ব্যাসার্ধ। তারপরে তোমরা কিন্তু আরেকটা জিনিস জানো, সেটা হচ্ছে যদি কখনো পরমাণু কেন্দ্রে প্রোটন সংখ্যাটা বাড়ে তবে কিন্তু সেটা ইলেকট্রনকে বেশি পরিমাণ আকর্ষণ করবে, যার ফলে আমাদের পরমাণুর যেই ব্যাসার্ধটা আছে বা বলা যায় কক্ষপথের যে ব্যাসার্ধটা আছে সেটা কিন্তু কমে যাবে। কীভাবে কমে যাবে? চলো এটার একটা এক্সাম্পল দেখে ফেলি। তাহলে আমরা আরও একটা স্লাইড নিলাম। আমাদের স্লাইডে আমরা করলাম কি, আমরা হাইড্রোজেন নিয়ে কাজ করব এবং হিলিয়াম প্লাস নিয়ে কাজ করব। খেয়াল করো, হাইড্রোজেন এবং হিলিয়াম প্লাস কিন্তু সেম জিনিস না। হাইড্রোজেনের মধ্যে তোমরা জানো একটা ইলেকট্রন থাকে এবং একটা প্রোটন থাকে, এবং এই একটা প্রোটনে হচ্ছে কি জেডের সংখ্যা, তার মানে জেডের মানটা এখানে আসলে 1 হবে। হিলিয়াম প্লাস মানে হচ্ছে কি, হিলিয়ামের মধ্যে 2টা ইলেকট্রন থাকে এবং 2টা প্রোটন থাকে। আমি যেহেতু ওর থেকে একটা ইলেকট্রন নিয়ে গেছি, তার মানে ওর এখন ইলেকট্রন সংখ্যা আছে 1টা, বাট ওর মধ্যে এখন 2টা প্রোটন আছে। তার মানে আমি যদি ওর জেড সংখ্যাটা বের করতে চাই তাহলে ওর জেড হবে কি অবশ্যই 2। তো আমি এখানে 1, 2 এর সাথে পিটাকে মুছে দিলাম, আর এখানে লিখে দিলাম এটা হচ্ছে তার প্রোটন সংখ্যা, দ্যাট মিনস পি প্লাস সংখ্যা হচ্ছে তার 1। হাইড্রোজেনের প্রোটন একটা, আর হিলিয়ামের জন্য পি প্লাস হচ্ছে আমাদের 2টা। এখন দেখো, আমরা এখন ট্রাই করব হাইড্রোজেন এবং হিলিয়ামের ব্যাসার্ধগুলো বের করার। দ্যাট মিনস আমরা বোরের ব্যাসার্ধ তো বের করবই, এছাড়া আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় কক্ষপথ দ্যাট মিনস এনের মানটা বাড়াতে থাকবো এবং দেখব তাদের জন্য ব্যাসার্ধের পরিবর্তনটা কেমন হয়। একদম শুরুতে আমি যদি হাইড্রোজেনের কথা বলি, আমরা একটা সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে n-তম কক্ষপথের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আমাদের একদম হাইড্রোজেনের কক্ষপথের ব্যাসার্ধ বা বোরের ব্যাসার্ধ ইন্টু n স্কোয়ার। তাহলে ওই সূত্র অনুসারে আমি এখানে n এর মানটা সাজাই। ধরো n এর মানটা 1 হলো একবার, n এর মান 2 হলো, n এর মান 3, n এর মান হচ্ছে তোমার 4, 4টে দিলাম। তাহলে আমি চাচ্ছি যে n এর মান চেঞ্জ হওয়ার সাথে সাথে হাইড্রোজেন এবং হিলিয়াম প্লাস আয়নের মধ্যে ব্যাসার্ধের কী পরিবর্তনটা ঘটে। তো n এর মান যখন 1 হবে, তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ যে এই সম্পর্ক অনুসারে আমাদের প্রথম ব্যাসার্ধের মান হবে R1 এবং এটার মান হবে কি R0 ইন্টু n স্কোয়ার। দ্যাট মিনস এটা R0 এর সমানই হবে। আর R0 বলতে আমরা এখানে এই নটকে কিন্তু বুঝবো, যার মান কত ছিল 0.53 অ্যাংস্ট্রম। তাই যদি হয় এটা কিন্তু হাইড্রোজেনের জন্য, এবং আমি যদি R2 বের করতে চাই তাহলে এটা কত হবে, আমাদের উপরে লেখা এই ফর্মুলা অনুসারে এটা হবে 2 দুগুণে 4, দ্যাট মিনস 4 ইন্টু R0 হবে। আমি যদি R3 বের করি তাহলে আমি পাবো R0 ইন্টু n স্কোয়ার, n হচ্ছে এখানে 3, তাহলে 3 9 ইন্টু R0 হবে। মানে উপরের এই সূত্রটা কাজে লাগিয়ে আমি এগুলো বের করছি হাইড্রোজেনের জন্য, হিলিয়ামের জন্য এখনও বের করছি না। আর আমি যদি n এর মান 4 বসাই তাহলে আমি পাবো 4 4 16 ইন্টু R0। তাহলে আমি হাইড্রোজেন পরমাণুর জন্য যত বেশি পরিমাণ কক্ষপথ
উপরে যেতে থাকবো তাদের ব্যাসার্ধ কিন্তু অনেক বাড়তে থাকবে। এর কারণ কি? কারণ কেন্দ্রে মাত্র একটা প্রোটন আর একটা ইলেকট্রন বাইরে আছে। তো ওই একটা ইলেকট্রনকে একটা প্রোটন তেমন সেভাবে টানতে পারে না বলে ইলেকট্রনের জন্য ব্যাসার্ধটা কিন্তু বেড়ে গেছে, বা বলা যায় ইলেকট্রনটা প্রোটনের থেকে একটু দূরে দূরে আছে। এখন আমি এই জিনিসগুলো একটু মুছে দিই। আমরা এখন হিলিয়ামের জন্য কাজ করব। হিলিয়ামের ক্ষেত্রে খেয়াল করো, এনের মান যখন 1 হবে বা প্রথম ব্যাসার্ধর মানে কক্ষপথটা যখন হবে, তখন R1 এর মানটা কী হবে? R0 ইন্টু এন স্কোয়ার। এখন খেয়াল করো তো R0 যেটা, সেটা আসলে কত? সেটা আসলে R0 হিসেবেই থাকবে। কিন্তু এরপরে যে এন স্কোয়ার ছিল, এই এন স্কোয়ারের নিচে কিন্তু একটা জেড ছিল। তোমরা যদি আগেকার সূত্র খেয়াল করে দেখো, এই জেডটাকে কিন্তু এখন কাউন্ট করতে হবে। কেন? কারণ আমরা এই সূত্রটা ইউজ করেছি হাইড্রোজেনের জন্য, যেখানে জেডের মান 1 ছিল। বাট হিলিয়ামের ক্ষেত্রে কিন্তু এখন জেডের মানটা 1 না, জেডের মানটা কিন্তু এখন 2 হয়ে গেছে। তার মানে আমাদের এখানে R0 ইন্টু প্রথম কক্ষপথের জন্য এন স্কোয়ার মানে হচ্ছে 1 হবে, যেহেতু কক্ষপথ একটাই, মানে প্রথম কক্ষপথ, এই জন্য এন এর মান হচ্ছে 1 হবে, তাই এন স্কোয়ার হচ্ছে 1। বাট জেডের মানটা কী হবে? অবশ্যই 2 হবে। জেডের মানটা যদি 2 হয় তাহলে এটার মান কত হবে? 0.5 ইন্টু R0 হবে। আবার আমি যদি এই জেডটাকে কাউন্ট করি পরবর্তী ইকুয়েশনের জন্য, তার মানে R2 ইকুয়াল টু কত পাবো? R0 ইন্টু 2, মানে দ্বিতীয় কক্ষপথ যেহেতু, তার মানে 2 স্কোয়ার হবে উপরে, আর নিচে থাকবে আমাদের এক্সট্রা কি? এই 2টা, কারণ জেডের মানটা কিন্তু স্টিল 2 হিসেবে আছে। তাই আমাদের এটা হবে 2 ইন্টু R0। তারপর এটা দেখো, আমি যদি R3 বের করতে চাই, মানে তৃতীয় কক্ষপথে ব্যাসার্ধ যদি বের করতে চাই, R0 ইন্টু 3 স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 3, তাহলে 3 3 9 হবে, আর এটা হবে কি আমাদের 3। তার মানে এটা যদি আমি ভাগ করি, আচ্ছা 3 তো হবে না, এটা 2 হবে। কেউ বলছে 3 হবে, এটা তো জেডের মান সবসময় 2ই থাকে। তো 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 9কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো 4.5 ইন্টু R0। ফাইনালি আমি যদি চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ বের করতে চাই, আমাদের হবে R0 ইন্টু 4 স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2, তাহলে 4 স্কোয়ার হচ্ছে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে হবে 8, তার মানে 8 ইন্টু R0। তাহলে খেয়াল করো তো আমাদের এখানে পার্থক্যটা কী হলো? পার্থক্যটা হলো হচ্ছে আমরা যতই এনের মানটা বাড়াচ্ছি বা বেশি কক্ষপথ নিচ্ছি, হাইড্রোজেনের যেই ব্যাসার্ধটা আছে সেই ব্যাসার্ধটা বেড়ে যাচ্ছে বা কক্ষপথের ব্যাসার্ধটা বেড়ে যাচ্ছে। বাট হিলিয়ামের ক্ষেত্রে এখানে প্রোটন সংখ্যা 2টা থাকার কারণে আমরা এই নিচে থাকা জেডটাকে কাউন্ট করেছি সূত্রের মধ্যে। তখন আমরা নিচে 2 দিয়ে ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাইড্রোজেনের মতো করে অরবিটের ব্যাসার্ধটা কিন্তু সেভাবে বাড়ছে না। তার মানে জিনিসটা যদি আমি একটু ছবির মাধ্যমে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। এটা যদি একটা হাইড্রোজেন নিউক্লিয়াস হয়, প্রথম কক্ষপথটা হচ্ছে ধরো এরকম মোটামুটি একটা ব্যাসার্ধের, দ্বিতীয় কক্ষপথটা ধরো এরকম একটা বেশি ব্যাসার্ধযুক্ত, এবং এটা হচ্ছে হাইড্রোজেনের জন্য। আর আমি যদি পাশাপাশি হিলিয়ামকে আঁকতে চাই, দ্যাট মিনস হিলিয়াম প্লাসকে যদি আঁকতে চাই, তাহলে তার প্রথম যে কক্ষপথের ব্যাসার্ধটা আছে সেটা হয়তো অনেকটা কম হবে, দ্যাট মিনস এরকম লেগে থাকা অবস্থায় হবে। আর দ্বিতীয় কক্ষপথের যে ব্যাসার্ধটা আছে সেটাও মোটামুটি কম হবে, যেটা আমরা বের করেছি 2 ইন্টু R0। তার মানে এটা হচ্ছে আমাদের He বা হিলিয়াম প্লাস ক্যাটায়ন যে ছিল এই ক্যাটায়নের জন্য। তার মানে হিলিয়াম যেহেতু একটা নিষ্ক্রিয় গ্যাস, বাট মাঝে মাঝে চাপে পড়লে সে পজিটিভ চার্জও হতে পারে। তো এটা হচ্ছে আমাদের মেইন ঘটনা, যে আমাদের কেন্দ্রে থাকা প্রোটন সংখ্যাটার জন্য আসলে আমাদের পরমাণুর কক্ষপথের যে ব্যাসার্ধটা আছে সেটা কমে যেতে পারে। তো এবার যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু গ্রাফ দেখব। আমরা যেহেতু কয়েকটা সম্পর্ক দেখেছি কক্ষপথের ব্যাসার্ধের সাথে আমাদের কক্ষপথের যে সংখ্যাটা আছে, দ্যাট মিনস এন, এটার একটা সম্পর্ক দেখলাম। দ্যাট মিনস আমরা গ্রাফটা যে তৈরি করব, এখান থেকে আমরা বা এই সূত্র থেকে আমরা গ্রাফটা তৈরি করব। তাহলে দেখো আমাদের এখানে এই সূত্রের মধ্যে যদি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সেটা হলো আর এন, এটা কিন্তু সমানুপাতিক থাকে হচ্ছে এন স্কোয়ারের, এবং আর এন এটা কিন্তু ব্যস্তানুপাতিক থাকে বা ইনভার্সলি প্রপোর্শনাল থাকে 1/z এর। তো এই কয়েকটা বিষয় নিয়ে আমরা গ্রাফ তৈরি করব। আর এখানে R0টা কিন্তু কোনো ভূমিকা থাকে না, কারণ এটা একটা কনস্ট্যান্ট, কারণ হাইড্রোজেনের ব্যাসার্ধ বা হাইড্রোজেন পরমাণুর জন্য এই ব্যাসার্ধটা অল টাইম ফিক্স থাকে। তাহলে আমরা এখন গ্রাফটা দেখি আমাদের সূত্রটা কী ছিল। আমাদের সূত্র ছিল হচ্ছে Rn ইজ ইকুয়াল টু R0। আচ্ছা, আমি এখানে সরাসরি সমানুপাতিক দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এন স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে জেড। এখন খেয়াল করো, আমি যদি এখান থেকে দুইটা গ্রাফ আঁকি, একটা হচ্ছে Rn ভার্সেস এন, এটা একটা গ্রাফ। Rn ভার্সেস হচ্ছে এন স্কোয়ার, এটা একটা গ্রাফ, এবং Rn ভার্সেস হচ্ছে আমাদের জেড, এটা একটা গ্রাফ, যেখানে এন হচ্ছে কক্ষপথের সংখ্যা আর জেড হচ্ছে কি আমাদের প্রোটন সংখ্যা ওই পরমাণুর কেন্দ্রে। তাহলে গ্রাফ আঁকার জন্য আমি এখানে একটা অক্ষ এঁকে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন আমি একটা অক্ষ এঁকে নিচ্ছি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই,
এখানে আমরা অক্ষ এঁকে নিলাম। এখন আমরা কোন অক্ষে কোনটা ইউজ করব? সবসময় গ্রাফ আঁকার সময় খেয়াল রাখবো যে কোনো অক্ষে আমরা যে কোনো জিনিস দিতে পারি, বাট অ্যাকর্ডিং টু বিভিন্ন রকম বুক বা বইয়ের মাধ্যমে আমি দেখেছি যে তারা ওয়াই অক্ষ বরাবর RNকে দিয়েছে এবং এক্স অক্ষ বরাবর আমাদের বাকিটাকে দিয়েছে। দ্যাট মিনস এখানে এন বসবে, এখানে হচ্ছে এন স্কোয়ার বসবে, আর এখানে হচ্ছে আমাদের জেড বসবে। এবার দেখো আমি যদি সম্পর্কটা তোমাকে দেখাই, তাহলে সম্পর্কটা হচ্ছে কি, আমাদের দুটো সম্পর্ক এখানে। তো একটা সম্পর্ক হচ্ছে এরকম, RN সমানুপাতিক এন স্কোয়ার, আর একটা হচ্ছে RN ব্যস্তানুপাতিক 1/z। তাই যদি হয় তাহলে আমরা প্রথম গ্রাফের দিকে যদি তাকাই, তাহলে আমি দেখতে পাচ্ছি এই গ্রাফের জন্য RN ভার্সেস এন লেখা। তার মানে এটা একটা প্যারাবোলার গ্রাফ হবে। দ্যাট মিনস তুমি যদি এটার একটি ইকুয়েশন দেখো, তার মানে RN সমানুপাতিক এন স্কোয়ার হচ্ছে কি ওয়াই স্কোয়ার, এরকম একটা ইকুয়েশন যে ওয়াই ইজ ইকুয়াল টু 4ax বা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, অথবা বলতে পারি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay। তো এগুলোকে বলা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ বা প্যারাবোলার সমীকরণ। তো ওই সমীকরণ অনুসারে দেখতে পাচ্ছি একটা অংশ যদি স্কোয়ার থাকে আর আরেকটা অংশ কিন্তু স্কোয়ার থাকছে না। তার মানে এক্স যদি স্কোয়ার থাকে ওয়াই স্কোয়ার থাকবে না, বা ওয়াই যদি স্কোয়ার থাকে তাহলে এক্স স্কোয়ার থাকবে না। তো এই ধরনের গ্রাফগুলো যখন আমি আঁকবো, তখন আমরা অবশ্যই গ্রাফগুলোকে আঁকবো অনেকটা এরকম করে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল গ্রাফ। কিন্তু এখানে একটা ভয়াবহ কথা আছে বা ভয়াবহ কনসেপ্ট আছে। সেটা হচ্ছে কি, তুমি দেখতে পাচ্ছ যে এনের যে মানটা, এই মানটা কিন্তু ফিক্স থাকে। আমরা বোরের পরমাণু মডেলে পড়েছিলাম যে এনের মানটা কেবলমাত্র 1, 2, 3, 4 এগুলো হতে পারে, এবং এনের মানটা 1, 2, 3, 4 যখন হয় তখন কৌণিক ভরবেগের মান হয় অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু NH/2π। তার মানে এই সূত্রে আমরা দেখেছিলাম এনের মানটা অল টাইম কত থাকবে, 1, 2, 3, 4 থাকবে। বাট তুমি যে এখানে এক্স অক্ষ বরাবর এনটাকে দিয়েছো বা কক্ষপথের সংখ্যাটাকে যে দিয়েছো, এটাতে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4। বাট তুমি যে লাইনটা এঁকেছো, লাইনের মধ্যে আমি দেখতে পাচ্ছি 1 এবং 2 এর মাঝখানে যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালু বা মানের জন্য তুমি ব্যাসার্ধের যে মানটা আছে RN, তার মানটা পাচ্ছ। তার মানে আমাদের এই গ্রাফটা হবে না। কেন হবে না? কারণ আমি এখানে এনের কন্টিনিউয়াস মান বা নিরবিচ্ছিন্ন মান হিসেবে গ্রাফটাকে এঁকেছি। তাই এনের মান যেহেতু 1, 2, 3, 4 ছাড়া আর কোনো মান হয় না, তার মানে গ্রাফটাকে আমরা এভাবে হুট করে আঁকতে পারবো না। এটা একটা ভয়ঙ্কর কনসেপ্ট ছিল। তাহলে আমরা গ্রাফটা কীভাবে আঁকবো? 0 পয়েন্ট একটা পয়েন্ট দিব, 1 পয়েন্ট একটা দিব, 2 পয়েন্ট একটা দিব, 3 পয়েন্ট একটা দিব, 4 পয়েন্ট একটা দিব। দেখো এটা কিন্তু একটা দেখতে অনেকটা প্যারাবোলার মতো উঠে গেছে উপরে। তাহলে তুমি যখন গ্রাফটা আঁকবা, তখন তুমি এরকম ডিসক্রিট গ্রাফ আঁকবা বা বিচ্ছিন্ন গ্রাফ আঁকবা, যেখানে এনের মান 1, 2, 3, 4 এই সমস্ত জায়গাতেই কেবল যেন আমাদের এই গ্রাফের মানগুলো থাকে। পরের কনসেপ্টটা আমরা দেখি। তার মানে আমাদের গ্রাফটা হচ্ছে এটা, এবং আই থিঙ্ক তুমি লাইফে এরকম প্রথম একটা গ্রাফ দেখতে পাচ্ছ যে গ্রাফটা তৈরি হয়েছে এরকম ফোটা ফোটা বা পয়েন্ট দিয়ে। তারপরে কনসেপ্ট হচ্ছে কি RN ভার্সেস হচ্ছে এন স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছ তুমি RN এবং এন স্কোয়ার দুটো হচ্ছে একে অপরের সাপেক্ষে প্যারালাল। প্যারালাল মানে হচ্ছে সমানুপাতিক। খেয়াল করো, RN সমানুপাতিক হচ্ছে কি এন স্কোয়ার। তার মানে এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা হবে বা তাদের সম্পর্ক হবে সরলরৈখিক। অর্থাৎ আমাদের এখানে এন স্কোয়ার যদি বাড়ে RN বাড়বে, এন স্কোয়ার যদি কমে RNটা করবে। তাহলে মূলবিন্দুগামী সরলরেখা দিলে কি কাজ হবে? অবশ্যই হবে না, কারণ এন এর মানটা হচ্ছে ডিসক্রিট বা কন্টিনিউয়াস না। তাই যদি হয় তাহলে মূলবিন্দুতে একটা পয়েন্ট দেবো, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। তার মানে এন এর মানটা যখন 1, 2, 3, 4 হবে, তখনই আমরা কেবল RN এর মানটা পেয়ে যাব। ফাইনালি আরেকটা গ্রাফ দেখতে পাচ্ছি, RN ভার্সেস হচ্ছে আমাদের জেড। এখন এটা যদি তুমি করতে চাও, তাহলে তুমি সম্পর্ক দেখতে পাচ্ছ কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। দ্যাট মিনস RN প্রপোর্শনাল, মানে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে 1/z এর। তো যখন কোনো একটা মান আরেকটা মানের ইনভার্সলি প্রপোর্শনাল হয় বা ব্যস্তানুপাতিক হয়, তখন তাদের মধ্যে গ্রাফটা হয় অনেকটা হাইপারবোলার মতো। দ্যাট মিনস নিচের দিকে এরকম নেমে যাবে। বাট আমরা তো জানি যে হাইপারবোলা আঁকলেই এখানে হবে না, বা এখানে কন্টিনিউয়াস একটা গ্রাফ আঁকলেই কিন্তু হবে না। এর কারণ হচ্ছে যদিও এখানে আমাদের এনের উপস্থিতি নাই, বাট এনের জন্যই কিন্তু আমাদের RN কিংবা Z এর মানটা আমরা পেয়ে থাকি, তাই না? তার মানে এই সম্পর্কের মধ্যে তুমি যদি দেখো, এই টোটাল সম্পর্কের মধ্যে কিন্তু অবশ্যই এনের উপস্থিতিটা আছে। তার মানে তুমি এনকে কোনোভাবেই ইগনোর করতে পারবে না যখন তুমি RN এবং Z এর গ্রাফটা আঁকবা। তো সেক্ষেত্রে আমি বলতে পারি আমাদের এখানে হাইপারবোলাটা এভাবে হবে না। অবশ্যই এনের জন্য কিছু স্পেসিফিক ভ্যালুর জন্য এই গ্রাফটা এরকম দেখাবে। তো এটা হচ্ছে আমাদের থার্ড যে ক্যাটাগরি গ্রাফ আছে সেটা। এবং তোমাদের জন্য, মানে তোমার জন্য আমি একটা চ্যালেঞ্জ দিয়েছি, ছোট্ট একটা চ্যালেঞ্জ, তোমরা ট্রাই করবে আরেকটা গ্রাফ আঁকার। সেটা হচ্ছে RN ভার্সেস হচ্ছে
1/z এটার গ্রাফটা কেমন হবে। তো তোমরা এই গ্রাফটা নিজেরা বাসায় ফলো করবে বা ট্রাই করবে আঁকার জন্য। তারপর তোমরা চাইলে আমাদেরকে এটা জানাতে পারো যে এই গ্রাফটা দেখতে আসলে কেমন হবে।